আসসালামু আলাইকুম। শাহিদা সুলতানা মিম জয়েন করেছে। কেমন আছো তোমরা? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ওকে, আর দু একজন জয়েন করলে আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, ঠিক আছে, আমরা আর ওয়েট করব না। যারা জয়েন করার আস্তে আস্তে জয়েন করে নিবে, আমরা ক্লাস শুরু করে দিব। প্রথমে আমি স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। ওকে, দেখো তো তোমাদের সামনে কম্পিউটারের স্ক্রিনটি দেখা যাচ্ছে কিনা? জি স্যার। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিম জয়েন করেছো? ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। তিনজন পার্টিসিপেন্ট পেয়েছি অলরেডি, বয়েজ এর গার্লস মিলিয়ে। নো প্রবলেম, এই তিনজন নিয়ে ক্লাস স্টার্ট হয়ে যাবে। ওকে, ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাবেদ। নবম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ষষ্ঠ অধ্যায়, রাষ্ট্র, নাগরিকতা এবং আইন। প্রথমে আমরা আসব রাষ্ট্রের ধারণা সম্পর্কিত মতবাদে। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র নিয়ে বা দেশ নিয়ে যারা গবেষণা করেন, ওনারা রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন ধারণা বা মতবাদ দিয়েছেন। তার মধ্যে আছেন ম্যাকাইভার, আছেন অ্যারিস্টটল, আছেন অধ্যাপক গার্নার আছেন। ওকে, যারা রাষ্ট্রের প্রামাণ্য সংজ্ঞা দিয়েছেন তাদের মধ্যে আছেন প্রথমে অ্যারিস্টটলের নাম, যে উনি বলেছেন স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় গ্রাম এবং পরিবারের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। তিনি বলেছেন যে কয়েকটি গ্রাম আর কয়েকটি পরিবার নিয়ে যে একটি সংগঠন, ওই সংগঠনটি হচ্ছে রাষ্ট্র। এখানে একটু বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন পরীক্ষা দিই আমাদের জ্ঞানমূলকে লিখতে বলে যে রাষ্ট্র সম্পর্কিত অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি লিখো, রাষ্ট্র সম্পর্কিত অ্যারিস্টটলের সংজ্ঞাটি লিখো, অধ্যাপক ম্যাকাইভারের মতে রাষ্ট্র কাকে বলে। এই ধরনের প্রশ্ন যখন আসে তখন আমরা হুবহু ওনারা যেভাবে লিখেছেন সেভাবে অ্যান্সার করব, আর নিজ থেকে বানিয়ে লেখার কোনো ইয়ে নেই। কেমন? উনি যেটা বলেছেন আমাদেরকে ওভাবেই লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি অ্যারিস্টটলের সংজ্ঞাটি বলেছি। এরপরে আছে রাষ্ট্রবিজ্ঞানী আর এম ম্যাকাইভার। ম্যাকাইভার বলেছেন যে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন। সরকার কর্তৃক প্রণীত,
আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা আছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। যদি আমরা বুঝিয়ে বলি তাহলে হচ্ছে যে সরকার প্রণয়ন করেন, এটি সরকার প্রণয়ন করবেন অর্থাৎ সৃষ্টি করবেন, তারপরে পরিচালিত হবে আইন দিয়ে। আইন দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হবে। আর একটি রাষ্ট্রের কি থাকবে? কর্তৃত্বমূলক একটি ক্ষমতা থাকবে, অর্থাৎ সবাই রাষ্ট্রের আইন অনুসারে চলবে। সরকার যে আইন প্রণয়ন করবেন ওই আইন অনুসারে সবাইকে চলতে হবে। একটা কর্তৃত্ব থাকবে সরকারের। যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে তাকে শাস্তি পেতে হবে, যাকে বলা হচ্ছে কর্তৃত্বমূলক ক্ষমতা। তাহলে আমরা আরেকবার দেখে নিচ্ছি ম্যাকহাইবার যা বলেছেন, যে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা আছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। এরপরে রাষ্ট্রের সুন্দর সংজ্ঞা দিয়েছেন, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন হলেন অধ্যাপক গার্নার। তিনি বলেছেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি সমাজ। এখানে স্লাইডে একটু ভুল আসছে, জন আসছে, এটা হবে এমন একটি সমাজ যার নির্দিষ্ট ভূখণ্ড, যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি জনসমাজ স্বভাবতই অনুগত। যদি আমরা একটু বুঝিয়ে বলি তাহলে হবে যে একটি রাষ্ট্রে অনেক জনসংখ্যা থাকবে, অনেক মানুষ থাকবে, যারা একটা নির্দিষ্ট এলাকায়, যারা একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বাস করবে। আর যারা বাইরের শক্তি থেকে, বাইরের শত্রু থেকে মুক্ত, মানে বাইরের কোনো শত্রু আক্রমণ করতে পারবেন না ওনাদেরকে, এবং যাদের একটি সরকার আছে, সরকারটি সুসংগঠিত। তাহলে আমরা তিনজন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা পেয়েছি। আমি এখন একটু ফিডব্যাক নিব। যে রাষ্ট্রবিজ্ঞানী আর এম ম্যাকহাইবারের মতে রাষ্ট্র কাকে বলে? বলবে ঈশা। আমরা অলরেডি তিনজন আছি, একজন লিভ করেছে, জিম জয়েন করেছিল, আবার সে চলে গিয়েছে। ওকে আমি ওর ক্লাস টিচারকে বলে দিব যে সে ক্লাসে জয়েন করে পরে আবার লিভ করে। আচ্ছা বলো দেখি ঈশা, যে রাষ্ট্রবিজ্ঞানী আর এম ম্যাকহাইবার কি বলেছেন রাষ্ট্র সম্পর্কে? স্যার পারবো না। স্যার যদি আর একটু ভালো করে বুঝিয়ে দিতেন। বুঝি নাই স্যার আর একটু ভালো করে যদি বুঝিয়ে দেন আর কি। আর একটু বুঝিয়ে দিব ভালো করে। আচ্ছা ঠিক আছে, আরেকটু বুঝিয়ে দিচ্ছি। ওকে, ম্যাকহাইবার বলেছেন যে রাষ্ট্র হচ্ছে এমন একটি সংগঠন যেটি সরকার কর্তৃক প্রণীত, অর্থাৎ সরকার প্রণয়ন করেন। রাষ্ট্রকে প্রণয়ন করেন সরকার, আর যার কর্তৃত্বমূলক ক্ষমতা আছে, অর্থাৎ সরকার সবার উপর কি করতে পারেন? কর্তৃত্ব খাটাতে পারেন, সবাইকে আইন মানতে বাধ্য করতে পারেন। যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে শাস্তি দিতে পারেন সরকার। ওকে, এরপরে যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বাস করে, এরকম অধিবাসীদের উপর কি হয়? প্রযোজ্য হয়। এটা অধ্যাপক আর এম ম্যাকহাইবার বলেছেন, আমি আমার মতো করে বুঝিয়ে দিয়েছি। তবে আমার মতো করে বললে হবে না, ম্যাকহাইবার যেভাবে বলেছেন তোমাদেরকে ওভাবেই শিখতে হবে, যে এখানে যেভাবে লিখে আছে ওভাবেই লিখতে হবে, যে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা আছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে
বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। ঠিক এখানে যেভাবে আছে ওভাবেই তোমাদেরকে লিখতে হবে। এখন পারা যাবে? ঠিক এখানে যা লেখা আছে সেটা কি পারা যাবে কি না ঈশা? স্যার বাসার একটু ভালো করে পড়তে হবে। একটু পড়তে হবে ভালো করে, দেখে দেখে বলো। এখন এটা স্লাইডটাতে দেখা যাচ্ছে, ওখান থেকে দেখে দেখে বলো। স্যার কোনটা বলবো? এই যে ম্যাকাইবার কি বলেছেন সেটা তুমি মোবাইলের স্ক্রিন থেকে দেখে দেখে বলতে পারতেছো, নো প্রবলেম। ম্যাকাইবার কি রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডকে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। কেমন? স্যার এটা কি এরপর বলবৎ। বলবৎ হয়। ওকে, ভেরি গুড, ঠিক আছে, এই তো পেরেছো। যে এখন দেখে দেখে পেরেছো, এভাবে কয়েকবার পড়লে না দেখে পারবা, পরীক্ষায় না দেখে লিখতে পারবা। আচ্ছা, ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। তাহলে শেষ পর্যন্ত তুমি একজনকে পেয়েছি, বাকি দুজন লিভ করেছে। একটা স্টুডেন্ট নিয়ে আজকে ক্লাসটি রান করবো, নো প্রবলেম। তোমাদের ক্লাস টিচারকে বলতে হবে তোমাদের সবাইকে যাতে পার্টিসিপেন্ট যাতে আরো বাড়ে। ওকে, তাহলে এভাবে যে অধ্যাপক গার্নার, অধ্যাপক ম্যাকাইবার আর এরিস্টটল যে বলেছেন, এই তিনটা লাইন, এই তিনটা সংজ্ঞা আমরা মনে রাখবো, কারণ আমাদেরকে ওনাদের সংজ্ঞা হুবহু লিখতে হবে পরীক্ষায়। তাহলে এখন আমরা পরের অংশে যাচ্ছি। রাষ্ট্রের উপাদান। প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি। 1 নাম্বার জনসমষ্টি, 2 নাম্বার নির্দিষ্ট ভূখণ্ড, 3 নাম্বার সরকার, আর 4 নাম্বার হচ্ছে সার্বভৌমত্ব। ওকে, তাহলে রাষ্ট্রের উপাদান কয়টি দেখি বলো তো, দেখে দেখে। 4টি। কি কি বলো দেখি। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন জনসমষ্টি কি আমরা একটু বুঝে নিব। জনসমষ্টি মানে হচ্ছে মানুষ, জনসংখ্যা। ওকে, একটি রাষ্ট্র হওয়ার জন্য অবশ্যই জনসমষ্টি থাকতে হবে। জনসমষ্টি নাই এমন কি কোনো রাষ্ট্র হবে? কোনো মানুষ নাই, তাহলে কি রাষ্ট্র হবে? হবে না। তাহলে একটি রাষ্ট্রে অবশ্যই জনসংখ্যা বা জনসমষ্টি থাকতে হবে। তবে জনসমষ্টি কয়জন হবে তার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। যে কয়েকশো কোটিও হতে পারে আর কয়েক হাজারও হতে পারে। যে আমরা দেখি যে পৃথিবীতে অনেক বড় বড় দেশ আছে, জনসমষ্টি বেশি। চায়না আছে, ভারত আছে, ওনাদের জনসংখ্যা হচ্ছে 100 কোটির উপরে, ভারতের আর চীনের। আর অনেক ছোট জনসংখ্যা, অনেক কম জনসংখ্যা আছে এমন রাষ্ট্র আছে। এমন রাষ্ট্র হচ্ছে কি কি, তোমার সান মেরিনো, মোনাকো, এই দুইটা রাষ্ট্রের জনসংখ্যা অনেক কম। মাত্র সান মেরিনোর জনসংখ্যা হচ্ছে 33,225 জন। আমাদের একটা গ্রামেও থাকে এরকম, বা একটা শহরে বড় একটা বিল্ডিং ও 33,000 মানুষ থাকে। তারপরে হচ্ছে তোমার মোনাকোর জনসংখ্যা হচ্ছে 38,000। ওকে, তাহলে এই দুইটা দেশ পাচ্ছি আমরা, রাষ্ট্র পাচ্ছি যাদের জনসংখ্যা অনেক কম। তারপরে আর জনসংখ্যা অনেক বেশি এমন রাষ্ট্র হচ্ছে ভারত আর চায়না। ওকে, এরপরে আছে নির্দিষ্ট ভূখণ্ড। মানে একটি নির্দিষ্ট কি থাকতে হবে? ভূখণ্ড থাকতে হবে। ভূখণ্ড হচ্ছে তোমার যে একটি ভৌগোলিক সীমারেখা, একটি নির্দিষ্ট আয়তন, একটি ভৌগোলিক সীমা রেখা। ওকে, নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে তাহলে কি তোমার একটি ভৌগোলিক সীমারেখা। ভূখণ্ড বলতে আমরা আরো বুঝবো যে স্থলভাগ, সমুদ্র সীমা, কতটুকু সমুদ্র সীমা থাকবে, কতটুকু স্থলভাগ থাকবে, এবং তার উপরে যে আকাশ আছে, আকাশ সীমা,
এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে তোমার নির্দিষ্ট ভূখণ্ড। আচ্ছা, তাহলে ভূখণ্ড কেমন হবে? কি অনেক বড় হবে নাকি অনেক ছোট হবে? তারও কোনো কি নাই, নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নাই। যেমন আমরা দেখতে পাই যে তোমার অনেক বড় আকারের দেশও আছে, যে রাশিয়া। রাশিয়ার ভূখণ্ড অনেক বড়, পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে ভূখণ্ডে রাশিয়া। আর অনেক ছোট আকারের, ছোট আয়তনের দেশও আছে, রাষ্ট্র আছে, যেমন দারুসালাম আছে, সুইজারল্যান্ড আছে, ব্রুনাই আছে। তাহলে আমরা 1971 সালে তোমার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমাদের যে ভূখণ্ড, তার উপর আমরা কি করেছি, একটি কর্তৃত্ব স্থাপন করেছি, যে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে এটা আমরা নিয়ে নিয়েছি, যে এখানে আমরা থাকবো। ওকে, তাহলে এরপরে আছে সরকার। জনসমষ্টি সম্পর্কে আমরা জেনেছি, নির্দিষ্ট ভূখণ্ড সম্পর্কে জেনেছি, এখন সরকার সম্পর্কে জানবো। তাহলে সরকার হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান, 3 নাম্বার উপাদান। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। অর্থাৎ জনসমষ্টি যদি থাকে, জনসংখ্যা থাকে, যদি একটি নির্দিষ্ট জায়গা থাকে, ভূখণ্ড থাকে, এরপর যদি সরকার গঠিত হয়, তাহলে মোটামুটি রাষ্ট্র গঠন হয়ে যায়। তারপরেও পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ হওয়ার জন্য ওখানে থাকতে হবে সার্বভৌমত্ব। যাই হোক, সার্বভৌমত্ব সম্পর্কে আমরা একটু পরে জানবো। সরকার সম্পর্কে আরেকটু জানার আছে। তোমার রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠিত হয় 3টি বিভাগ নিয়ে। সরকারের 3টা বিভাগ থাকবে। একটা হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন করবে একটি দেশের জন্য, জনসাধারণকে আইন মানতে বাধ্য করবে। শাসন বিভাগ, ওকে, শাসন বিভাগের কাজ হচ্ছে তোমার রাষ্ট্রের প্রশাসনিক কাজ পরিচালনা করা। তারপরে হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের কাজ হচ্ছে তোমার জনসমষ্টির মধ্যে যদি অপরাধ, দুর্নীতি, হত্যা ইত্যাদি তোমার সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়, তাহলে তাদেরকে শাস্তি প্রদান করা এবং সমাজে শান্তি ফিরিয়ে আনা। তাহলে 3টি বিভাগ নিয়ে সরকার গঠিত, যে আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। তাহলে আমরা সরকার নিয়ে জেনেছি। এরপর আমরা জানবো সার্বভৌমত্ব সম্পর্কে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের এক ধরনের ক্ষমতা, রাষ্ট্রের এক ধরনের চরম ক্ষমতা বা চূড়ান্ত ক্ষমতা। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্বের 2টি দিক আছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ, আরেকটি হচ্ছে বাহ্যিক। একটি আভ্যন্তরীণ, আরেকটি হচ্ছে বাহ্যিক। আভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র তার দেশের ভিতরে যে জনগণ আছে, তার দেশের ভিতরে যে বিভিন্ন প্রশাসনিক, যে বিভিন্ন সংস্থা আছে, তাদেরকে রাষ্ট্রের আইন মানতে বাধ্য করে। আর হচ্ছে আরেকটি হচ্ছে বাহ্যিক দিক। বাহ্যিক দিক হচ্ছে তোমার বাইরের বহিঃশক্তি থেকে, বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করতে পারার মতো ক্ষমতা। ওকে, তাহলে আমরা রাষ্ট্রের 4টি উপাদান সম্পর্কে জেনেছি, যে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। আচ্ছা আচ্ছা, এখন কি জনসমষ্টি সম্পর্কে একটু বলতে পারবা ঈশা? জি স্যার, আবার বলেন। জনসমষ্টি
জনসমষ্টি কাকে বলে বলা যাবে একটু? যে প্রথম উপাদান সম্পর্কে বলেছিলাম, রাষ্ট্রের প্রাথমিক উপাদানই হচ্ছে জনসমষ্টি। ওকে। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকেই বোঝায়। তারপর এরপরে কি আছে? জনসমষ্টি রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য, মানে দরকার। ওকে, রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। জনসংখ্যা কয়েক কোটিও হইতে পারে, তারপর হাজারও হইতে পারে, ওকে, 100 কোটির উপরেও হয়। ওকে। তার এতটুকুই পারবো। ঠিক আছে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তাহলে তোমার জনসমষ্টি মানে হচ্ছে আসলে, যদি আমরা একটু ইজি করে বলি, মানুষ। কেমন? জনসংখ্যা। রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই কি থাকতে হবে? জনসংখ্যা থাকতে হবে। জনসংখ্যা ছাড়া তো রাষ্ট্র হবে না। কেমন? এই যে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, আমরা সবাই কি? আমরা সবাই তো জনসমষ্টি, আমরা সবাই মানুষ। যদি আমরা কেউ না থাকি তাহলে তো আর রাষ্ট্র হবে না, তাই না? তাহলে একটি রাষ্ট্র, হ্যাঁ, তোমার একটি রাষ্ট্রের জন্য এই 4টি উপাদান থাকতে হবে: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ডমালা জায়গা থাকতে হবে, মানুষ থাকতে হবে, একটা সরকার থাকতে হবে, আর সার্বভৌমত্ব থাকতে হবে। সার্বভৌমত্ব হচ্ছে একটি ক্ষমতা, যে সরকারের একটা ক্ষমতা আছে আমাদের অ্যারেস্ট করার, যদি আমরা কোনো খারাপ কাজ করি, যদি আমরা চুরি করি, ডাকাতি করি, হত্যা করি, যে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন। এটা হচ্ছে সরকারের সার্বভৌমত্ব ক্ষমতা। আবার ধরো অন্য একটা রাষ্ট্র যদি আমাদের উপরে আক্রমণ করে, ধরো আমাদের পার্শ্ববর্তী যেসব রাষ্ট্র আছে, ভারত, তারপরে মিয়ানমার, যে আমাদের জনসংখ্যা, তোমার আমাদের যে সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপরে হচ্ছে তোমার নৌবাহিনী, তারপরে অন্যান্য পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এরা সবাই মিলে যদি তোমার প্রতিরোধ করে, এটা হবে রাষ্ট্রের সার্বভৌমত্বের বাহ্যিক দিক। ওকে, তাহলে আমরা পরের অংশে যাচ্ছি এখন। রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্র কি কি কাজ করে আমাদের জন্য? রাষ্ট্রের কার্যাবলীকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। অপরিহার্য মানে খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকারি, এগুলা থাকতেই হবে। আরেকটি হচ্ছে কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী, যে তোমার একটি রাষ্ট্র কল্যাণের জন্য, মানুষ ভালো থাকার জন্য যেসব স্টেপস বা যেসব কার্যাবলী করে, তাকে বলে কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। তাহলে আমরা প্রথমে জানবো যে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী কি কি। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এবং রাষ্ট্রে বসবাসকারী জনগণের অধিকার রক্ষার জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে, সেগুলোকে অপরিহার্য কার্যাবলী বলে। যে ম্যাকাইবার বলেছেন, যে আর.এম. ম্যাকাইবার, আমরা একটু আগে ওনার একটি সংজ্ঞা পড়েছিলাম। উনি ওনার একটা বইয়ের নাম হচ্ছে দ্য মডার্ন স্টেট, দ্য মডার্ন স্টেট বইয়ে বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ। তাহলে রাষ্ট্রের প্রাথমিক কাজ হচ্ছে কি? আইন শৃঙ্খলা রক্ষা করা। দেশের আইন শৃঙ্খলা, দেশের পরিবেশ যাতে সুন্দর থাকে, যাতে দেশে দুর্নীতি না থাকে, হত্যা না থাকে, অপহরণ না থাকে, তারপর তোমার যে বিভিন্ন মাদক দ্রব্যের চোরাচালান যদি না থাকে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী। তারপরে জনসাধারণকে আইন মানতে বাধ্য করা,
যাতে সবাই আইন মেনে চলে, যাতে আইন ভঙ্গ না করে। আর যারা আইন ভঙ্গ করে, যারা সন্ত্রাসী, ওনাদেরকে শাস্তির ব্যবস্থা করা ইত্যাদি হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কাজ বা মুখ্য কাজ। এরপরে হচ্ছে কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করেন। সবাই সব রাষ্ট্রই বলেন যে ওনারা কল্যাণমূলক রাষ্ট্র। রাজনৈতিক তত্ত্ববিদরা এখন একমত যে রাষ্ট্রের ভূমিকা শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা এবং কর আদায়ের মধ্যেই সীমাবদ্ধ হওয়া উচিত নয়। রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দেখতেছি কি, জনসাধারণকে কি করতে হবে? শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষিত জনগোষ্ঠী হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ, কারণ শিক্ষিত নাগরিকরা তাদের ট্যাক্স দেয় ঠিকভাবে। ওকে, রাষ্ট্রের আইন কানুন মানে, সমাজে সুন্দরভাবে বাস করে। এই জন্য রাষ্ট্র কি করে? তোমার শিক্ষা বিস্তারের জন্য খুব গুরুত্ব প্রদান করে, যার জন্য সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, নারী শিক্ষার উপর গুরুত্ব ইত্যাদি ব্যবস্থা করে নিরক্ষরতা দূর করার জন্য চেষ্টা করেন। রাষ্ট্রের আরেকটি কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ হচ্ছে তোমার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। তোমার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার কি করে? বিভিন্ন বিভাগীয় শহরে মেডিকেল কলেজ স্থাপন করে, বিভিন্ন উপজেলা শহরে তোমার সরকারি হসপিটাল নির্মাণ করেন ইত্যাদি। এর বাইরে আরো কি কি আছে? তোমার মাতৃমঙ্গল কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, অস্থায়ী হেলথ ক্যাম্পেইন, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি সরকার কি করেন? স্থাপন করেন। কল্যাণমূলক কাজের মধ্যে আরো আছে তোমার বাল্য বিবাহ রোধ করা এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এর বাইরেও আছে জনগণের নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, যেমন চাল, ডাল, আটা, ময়দা, চিনি, তেল ইত্যাদি সঠিকভাবে সরবরাহ প্রক্রিয়া সচল রাখা। ওকে, শেষ পর্যন্ত একটাই পার্টিসিপেন্ট পেয়েছিলাম, যে ঈশা, তুমি শেষ পর্যন্ত ছিলা, তোমাকে ধন্যবাদ। তুমি লাস্টে আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও। তোমার রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যাবলী কি? এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, তোমাকে আর কোয়েশ্চেন করবো না, বলো দেখি। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য। ওকে, একটু বড় করে বলি, যেমন আমাদের তোমার অনুধাবনমূলকে আমাদেরকে একটু বড় করে লিখতে হয় না, একটু বড় করে বলি, জি স্যার। বলো। আর এম ম্যাকাইভার তার দ্য মডার্ন স্টেট গ্রন্থে বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব।
নাগরিকদের জীবন ও সম্পত্তি নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়। এই লক্ষ্যে রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। বাংলাদেশে পুলিশ, র্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। স্থল, নৌ ও বিমান বাহিনী সমন্বয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী গঠন ও পরিচালনা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। স্যার এতটুকুই। ওকে, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। এই যে অপরিহার্য কার্যাবলীকে আমি সংক্ষেপে কয়েকটি পয়েন্ট আকারে লিখে রেখেছি। যে অপরিহার্য কার্যাবলী কি কি আছে: আইন শৃঙ্খলা রক্ষা করা, আইন ভঙ্গকারীদেরকে শাস্তি প্রদান করা, জাতীয় নিরাপত্তা রক্ষা করা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য এবং আধুনিকায়ন করা, বিভিন্ন চুক্তি সম্পাদন করা, যে বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি করা, বিদেশে আমাদের যেসব নাগরিক আছে, আমাদের দেশের যেসব প্রবাসীরা বিদেশে আছে, ওনাদেরকে নিরাপত্তা প্রদান করা, আইন প্রণয়ন করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, বাজেট প্রণয়ন, মুদ্রা প্রণয়ন, বিনিয়োগের ব্যবস্থা করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক রাখা, নিয়ন্ত্রণে রাখা, খাজনা এবং কর নির্ধারণ করা এবং আদায় করা। আর কল্যাণমূলক কার্যাবলীর মধ্যে আছে কি: জনসাধারণকে শিক্ষিত করা, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, যৌতুক প্রথা বা বাল্য বিবাহ বন্ধ করা বা রোধ করা, শিল্প বাণিজ্যের প্রসার ঘটানো, দেশের অবকাঠামোগত উন্নয়ন করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের স্বাধীনতা অধিকার রক্ষা করা। বাড়ির কাজ, দেখো এখানে অনেক বাড়ির কাজ আছে, কিন্তু এই বাড়ির কাজ আমি এখন দিচ্ছি না, যেহেতু তোমাদের কুইজ পরীক্ষা চলছে। তুমি কুইজ পরীক্ষার জন্য আজকে যে পরীক্ষা, ওই পরীক্ষার প্রিপারেশন নিবে। ওকে, তাহলে বাড়ির কাজ হবে কুইজ পরীক্ষার প্রিপারেশন। আজকে কি পরীক্ষা তোমার ক্লাস 9-এ? ধর্ম। তাহলে আজকে ধর্ম পড়বা, তোমাকে আজকে বিজিএস পড়া শিখতে হবে না, কেমন? ধর্ম পড়ে ভালো করে পরীক্ষা দিবা। আচ্ছা স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে, তোমাকে এতক্ষণ থাকার জন্য, ক্লাসে জয়েন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে বাংলাদেশ পরিচয়ের আরেকটি ক্লাসে। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।